পৃথিবীতে সবচেয়ে আলোচিত যেই বিবাহটি হয়েছিল, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল এবং সরাসরি টেলিভিশন মাধ্যমে, তখন এই ইন্টারনেট ব্যবস্থা ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম এত তখন ছিলই না, মোবাইলও ছিল না, তাই টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ সেই বিয়ের অনুষ্ঠানটি দেখেছিল। খুবই আলোচিত ছিল সারা পৃথিবীব্যাপী। 1980 দশকের শুরুর দিকে ব্রিটেনের প্রিন্সেস ডায়ানা এবং প্রিন্স চার্লসের বিয়ে ছিল সারা পৃথিবীতে আলোচিত। ছিল বলছি কি, সেটি এখন পর্যন্ত জৌলুসের দিক থেকে, আলোচনার দিক থেকে এটিকে অতিক্রম করতে পারেনি কোনো বিয়ে। এরপরে হয়তো আরও অনেক আলোচিত ব্যক্তির বিয়ে হয়েছে সারা পৃথিবীতে, কিন্তু এই বিয়েটিকে এখন পর্যন্ত কেউ তার কাছাকাছি পর্যন্ত যেতে পারেনি। অতিক্রম করবে তো আরও পরের বিষয়, গুরুত্বের দিক থেকে, আলোচনার দিক থেকে এবং এর জমকের দিক থেকে সব কিছু মিলিয়েই এটি অত্যন্ত অত্যন্ত ব্যয়বহুল একটি বিবাহ ছিল, আলোচনার বিষয়বস্তু ছিল। বাংলাদেশের ইতিহাসে অনেক বিয়ে হয়েছে, অনেক শিল্পপতির, অনেক মন্ত্রী এমপির সন্তানদের বিয়ে হয়েছে। কখনো কখনো এগুলো জৌলসের কারণে আলোচনায় এসেছে, কখনো কখনো দুই পরিবারের ইতিহাস ঐতিহ্যের কারণে তারা আলোচনায় এসেছে। কিন্তু বিয়ের ওই জাঁকজমক বিষয়টি ধামাচাপা পড়ে গেছে। কারণ হচ্ছে আমাদের এখানে আসলে মানুষ এগুলোকে পছন্দ করে না। আপনার অর্থনৈতিক অবস্থা যত ভালোই থাকুক, আপনি এত এত বিলাসিতা করছেন আর দেশের বেশি অংশ মানুষ টানাপোড়েনে জীবনযাপন করছে, তাদের নুনান্তে পান্তা ফুরাচ্ছে, এরকম জাঁকজমক মানুষ পছন্দ করে না। যার জন্য 1974 সালে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল, সেই সময় কোনো একটি রাজনৈতিক পরিবারের কোনো এক সন্তানের বিয়ের অনুষ্ঠানে স্বর্ণের মুকুট পরে সেই সন্তানের বউকে বরণ করা হয়েছিল। এটি দেশের জনগণ পছন্দ করেনি বলে তাদেরকে অনবরত এটি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং এখন পর্যন্ত ইতিহাস যখনই আসে এটি একটি কলঙ্কিত ইতিহাস হিসেবেই তাদের সামনে আসে। তাদেরকে সারা জীবন এই কলঙ্ক ভোগ করতে হচ্ছে, এই অপমান ভোগ করতে হচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ বিলাসিতা কখনো পছন্দ করে না। আবার যদি ধর্মীয় দিক বিবেচনা করেন, বিশেষ করে ইসলাম ধর্মে খুব স্পষ্ট করেই বলা আছে, বিলাসিতা নয় বরং কৃচ্ছতা করে তুমি যদি তোমার এরকম অর্থবিত্ত থাকে, সেই অর্থবিত্তটাকে তুমি এরকম বিলাসিতায় গা না ভাসিয়ে দিয়ে সেটা দিয়ে তুমি তোমার প্রথমে আত্মীয় পরিজন, তারপর বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীকে কীভাবে সমৃদ্ধি এনে দেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। তাদের হাতেও কিছু অর্থ পৌঁছে দিতে হবে। তাহলেই আস্তে আস্তে দেশের অভাব দূর হবে, দারিদ্রতা দূর হবে, মানুষ আস্তে আস্তে সমৃদ্ধ হতে শুরু করবে। এটি হচ্ছে ইসলামের বিষয়। অন্যান্য ধর্মেও নিশ্চয়ই বিলাসিতাকে প্রাধান্য দেওয়া হয়নি, সেখানেও কোনো না কোনোভাবে বিলাসিতাকে পরিহার করে বরং মানুষের সমৃদ্ধির জন্য চেষ্টা করার নিশ্চয়ই কোনো দিক নির্দেশনা আছে। এতগুলো কথা বলার মূল কারণটা হচ্ছে, আমাদের বাংলাদেশে এই মাত্র গত সপ্তাহে একটি বিয়ে হয়েছে, একজন বিয়ে করেছেন। এটি নিয়ে এত আলোচনার কারণ কি? উনি কি এস আলমের মালিক পক্ষের কি এস আলমের ছেলে? উনি কি বসুন্ধরার মালিক পক্ষের ছেলে, কিংবা মেঘনা গ্রুপের মালিক পক্ষের ছেলে, কিংবা তীর গ্রুপের মালিক পক্ষের ছেলে? না, উনি এরকম কেউই নন। একেবারেই শিল্পপতিদের কেউ নয়, একেবারেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা কেউ নয়, একেবারেই সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবেই তাকে বিবেচনা করা যেতে পারে, যিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যিনি নীলক্ষেতের ভিপি হিসেবে ইতিমধ্যেই দারুণ দুর্নাম অর্জন করেছেন, সে নীলক্ষেতের ভিপি বিয়ে করেছে। আচ্ছা, একজন ভিপি কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো বেতন পান? ভিপি পদটা কি কোনো আর্থিকভাবে সচ্ছল কোনো পদ? ভিপি হলে কি লক্ষ কোটি টাকা ইনকাম করা যায়? ভিপি হলে কি কোটি কোটি টাকার কোনো ব্যবসা বাণিজ্য করা যায়? তাহলে এই ভিপি সাহেব কি করে ওনার বিয়েটাকে এত জাঁকজমক করলেন, এত খরচে একটি বিয়ের আয়োজন করলেন? কোথায় পেলেন উনি টাকা?
তার এই টাকার উৎসটা কি, তার এই আয়ের উৎসটা কি, এই খরচের উৎসটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে? উনি না ইসলামিক রাজনীতি করেন, ওনাদের সংগঠনের নাম হচ্ছে ইসলামিক ছাত্র শিবির। ইসলামিক ছাত্র শিবিরের একজন নেতার কিভাবে এত অর্থনৈতিক সমৃদ্ধি আসে, যিনি এখনো পর্যন্ত ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের? কিভাবে আসে? এই প্রশ্নগুলো আসতে হবে যৌক্তিকভাবে। অন্য কেউ হাঁচি দিলে তারা কাছা দিয়ে নেমে পড়ে রাস্তায়, অন্য কেউ কাশি দিলে তারা সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দেয়। এক সরকারকে 15 বছর লেগেছে, এই সরকারের 15 দিনও লাগবে না, তারা নামিয়ে দেবে। কিন্তু নিজেদের যে অপকর্মগুলো, নিজেদের যে এই মহা অপকর্মগুলো, এগুলোর দায়ভার কে নিবে? উনি কেন উত্তর দিচ্ছেন না? মিস্টার নীলক্ষেতের ভিপি, আপনি কেন উত্তর দিচ্ছেন না যে আপনার এই বিয়ের আয়োজন কিভাবে সম্পন্ন হয়েছে, কোথা থেকে আপনার এই টাকা এসেছে, এই টাকার উৎসটা কি? আপনি কত টাকার ব্যবসা বাণিজ্য করেন? আপনি যদি কোথাও চাকরি করে থাকেন, ছাত্র অবস্থায় তো চাকরি করা যায় না, অন্তত ফুল টাইম চাকরি করার সুযোগ নেই, তাহলে কত টাকা বেতনের আপনি চাকরি করেন? কোথা থেকে এসেছে আপনার এই টাকা? এত হাজার মানুষের আপনি মেহমানদারি করেছেন, মেহমানদারি করা অন্যায় কিছু নেই, কিন্তু এই টাকাটা আপনি কোথায় পেয়েছেন? আমার তো সাধ্যে কুলাচ্ছে না, আমি আমার ভাই বোনকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারছি না, ঈদের সময় আমার ঘরে আমি কোনো মেহমানকে আমি মেহমানদারি করতে পারি না। আপনি কোথা থেকে পেরেছেন এই হাজার মানুষকে মেহমানদারি করার জন্য? কে দিয়েছে আপনাকে এই টাকা? বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকার টেন্ডার লোপাট করেছেন আপনারা। ইউনুসের 18 মাসে যেই দুর্নীতির ফিরিস্তি আমরা পাচ্ছি, হাজার হাজার কোটি টাকার যে ফিরিস্তি আমরা পাচ্ছি, সেটার অংশ ছিলেন আপনি? তা না হলে আপনার এই টাকা কোথা থেকে এসেছে? নাকি জনগণের যে জাকাত ফান্ড আপনারা আপনাদের আয়ত্তে নিয়েছেন, সেই জাকাত ফান্ডের টাকা দিয়ে আপনি আপনার বিবাহ সম্পন্ন করেছেন? এগুলোর জবাব তো আপনাকে দিতে হবে, স্পষ্ট করতে হবে। স্পষ্ট করুন। আপনি মুখ বন্ধ রাখলে আরও 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 কথার সৃষ্টি হবে। কারণ এই ধরনের বিলাসিতার বিবাহ বাংলাদেশে একজন ছাত্র এবং অত্যন্ত সাধারণ পরিবার থেকে আসা ছাত্র এইভাবে বিলাসী জীবনযাপন করতে পারে না, এইভাবে তার জৌলুসপূর্ণ বিবাহ সম্পাদন করতে পারে না। এটির জবাব আপনি যদি স্পষ্ট করে না দেন, কোথা থেকে আপনি টাকা পেয়েছেন, এই টাকার উৎস কী, যদি কেউ আপনাকে দান করে থাকে, কত টাকা দান করেছে, সেই দানকৃত ব্যক্তির আয়ের উৎস কী, এগুলো সব জানতে হবে আমাদের, এগুলো সব জানতে হবে। তারেক রহমান কেন বলেছে ধানের শীষ মাওলানা ভাসানী দিয়ে গেছে? মাওলানা ভাসানী তো 76-এ মৃত্যুবরণ করেছে, তাহলে 79-তে কীভাবে ধানের শীষ বিএনপি পেয়েছে? এটি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনার বিবাহের এত বড় জৌলুসপূর্ণ আয়োজন কিভাবে হচ্ছে আপনি সেটি বলবেন না? অবশ্যই আপনাকে বলতে হবে।